বিজয়া দশমীর দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ঠিক এরকম আইপ্যাক লেখা দুটো ডায়েরি জমা পড়েছে। সেই ডায়েরিতে কি আছে না আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনাদের অন্যতম প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত। বন্ধুরা, পুজো শেষ হয়ে গিয়েছে। একদম বিজয়া দশমীর দিনে তৃণমূলের দুজন নেতা এবং নেত্রী, একজন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকজন হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কাছে যে ডায়েরিটা দেখালাম আইপ্যাক লেখা, এরকম সিল করা দুটো ডায়েরি জমা দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে আইপ্যাকের সাহায্য নেয়, এটা একটা ভোট কুশলী সংস্থা। ভোটে নেতাদেরকে কি করতে হবে, ভোটের পরে কি করতে হবে, রাজ্য সরকারের মন্ত্রীদের কি করতে হবে, বিধায়কদের সাংসদদের কি করতে হবে তা শিখিয়ে দেয় এই আইপ্যাক। এবং প্রচুর ছেলে মেয়ে কাজ করে। আমাদের পরিচিত বন্ধু বান্ধব বেশ কয়েকজন আইপ্যাকের মধ্যে আছেন এবং তারা সমীক্ষাটা করেছেন 294টা কেন্দ্রে। রাজ্যে 2026 সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে কাকে কাকে প্রার্থী করা উচিত, কাকে কাকে টিকিট দেওয়া উচিত নয়, সেটা নিয়ে একটা সমীক্ষা করা হয়েছিল। 3টে করে নাম প্রত্যেকটা কেন্দ্রে জমা পড়েছে এবং কেন টিকিট দেওয়া উচিত নয়, কাকে টিকিট দেওয়া উচিত নয়, এবারে আবার কাকে টিকিট দেওয়া উচিত এবং নতুন মুখ কাকে নেওয়া উচিত, সেই সমীক্ষার একটা খসড়া মোটামুটি আমাদের কাছে এসে পৌঁছেছে। সেটা নিয়েই আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, অত্যন্ত মনোগ্রাহী আলোচনা। স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। এই যে আইপ্যাক যে সমীক্ষাটা করেছে সেখানে 50 জনের বেশি বিধায়ক যারা প্লাস যারা টিকিট পেয়েছিলেন 2021-এ, 2026-এ তাদেরকে টিকিট না দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। সেই নামগুলো একটুখানি বলে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সেটা হয়েছে একদম মেখলিগঞ্জ থেকে রামপুরহাট পর্যন্ত। আপনারা জানেন যে 1 নম্বর আসন মেখলিগঞ্জ, একদম 294তম আসন হচ্ছে রামপুরহাট বীরভূমের। গোটা রিপোর্টটার একটা খসড়া কিন্তু আমরা জেনেছি, কোনো রকমের হাওয়ায় কথা বলছি না। আপনারা যখন টিকিট ঘোষণা করবে, যখন নাম ঘোষণা হবে তৃণমূলের, তখন আপনারা একটুখানি মিলিয়ে দেখে নেবেন। রামপুরহাট আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে সেখানে, সেই গ্রামে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতা তিনি প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়, তাঁরও জন্ম সেখানেই হয়েছিল। পরে তারা কলকাতায় চলে আসেন কালীঘাটের কাছে। এখন 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাসভবন, তার নিজের যেটা অফিসিয়াল ঠিকানা, তৃণমূল কংগ্রেসের যেটা ঠিকানা, সেই বাড়িতে জন্মের অনেক পরে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, সেটা আলাদা বিষয়, আলাদা এপিসোড। তো রামপুরহাট যেখানে মমতা ব্যানার্জির পিতার এবং মমতা ব্যানার্জির নিজের জন্ম, সেই রামপুরহাটে গতবারে টিকিট পেয়েছিলেন ডক্টর আশিস ব্যানার্জি, তৃণমূলের টিকিট পেয়েছিলেন। অধ্যাপক মানুষ, বয়স হয়ে গিয়েছে, বিরাট কিছু দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে নেই। তো এক সময় তাকে মন্ত্রী করা হয়েছিল, মন্ত্রিত্ব থেকে সরিয়ে তাকে ডেপুটি স্পিকার করা হয় এবং গুরুত্বহীন করে দেওয়া হয়। দেখুন, একটুখানি যদি কেউ ভালো হতে চায় তাকে তৃণমূল কংগ্রেস শান্টিং করে দেয়, কর্নার করে দেয়। তো ডক্টর আশিস ব্যানার্জি 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না। এরপরে বোলপুর, বীরভূমের বোলপুর, সেখানে চন্দ্রনাথ সিনহা, এখন তিনি কারামন্ত্রী, তবে এই তিনি ঢোকেন এই তিনি বেরোন, এরকম অবস্থা, মানে 50-50 চান্স। কখন যে তাকে গ্রেপ্তার করে নেবে ইডি বা সিবিআই সেটা নিশ্চয়তা নেই। তার ফলে তার নামটা বাদ দিয়ে দিচ্ছে তৃণমূল। 2026-এ চন্দ্রনাথ সিনহাকে টিকিট দেওয়া হবে না। ডেবরার হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস কর্তা, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, তিনি পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক। তিনি মাঝে মন্ত্রী হয়েছিলেন, আপনারা জানেন কারিগরি শিক্ষা দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। কিন্তু এমন কিছু অভিযোগ তার বিরুদ্ধে ওঠে যে সেটা নিয়ে তীব্র অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস। তার বাড়ির যিনি সহকারী আর কি, কাজের যিনি মহিলা, একজন মহিলা ছিলেন, তিনি আদিবাসী সম্প্রদায়ভুক্ত, এসসি সম্প্রদায়ভুক্ত। তো তার উপরে এমন আচরণ, তাকে জাতপাত তুলে গালাগালি করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেছিলেন এবং তারপরে এই হুমায়ুন কবিরকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এই হুমায়ুন কবিরের নামও কিন্তু কাটা পড়ছে, হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া হবে না। আর এরপরে চলে যাচ্ছি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে প্রার্থী হয়েছিলেন 2021-এ পার্থপ্রতিম দাস। পার্থপ্রতিম বাবু হেরে গিয়েছিলেন এবং পার্থপ্রতিম বাবুকে আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে খেজুরির কুঞ্জপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন এবং তাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিলেন এই পার্থপ্রতিম দাস। তিনি পেশায় চিকিৎসক, গরিব মানুষের চিকিৎসা করেন খুব অল্প পয়সায়, মানে সাম্মানিক 1 টাকা 2 টাকাতেও তিনি চিকিৎসা করে থাকেন। তিনি কলকাতার বেশ কিছু হাসপাতালেও তিনি সামান্য সাম্মানিক নিয়ে তিনি চিকিৎসা পরিষেবা দেন এবং এলাকায় তিনি কিন্তু অত্যন্ত পরিচিত। তো যাই হোক, এই খেজুরির ডক্টর পার্থপ্রতিম দাসকে
এবারে আর তৃণমূল টিকিট দিচ্ছে না, তার পরিবর্তে অন্য কাউকে টিকিট দেওয়া হবে। এক সময় তৃণমূলের বিধায়ক ছিলেন বা তৃণমূলের অন্য কোনো নেতা, এখানে 8-10 জন দাবিদার রয়েছেন খেজুরিতে, এখন দেখা যাক কাকে দেওয়া হয়। তবে 3টে নাম বাছাই করা হয়েছে, সেই 3টে নামের যে তালিকা জমা পড়েছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মানে কালীঘাটে আর ক্যামাক স্ট্রিটে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেই তালিকাতে কিন্তু পার্থপ্রতিম দাসের নাম নেই। এবারে চলে যাচ্ছি পাঁশকুড়া পশ্চিম, ফিরোজা বিবি। ফিরোজা বিবিকে বলা হয় শহীদ জননী। নন্দীগ্রামে যখন বামফ্রন্টের আমলে পুলিশ অত্যাচার করেছিল, গুলি চালিয়েছিল এবং বেশ কিছু ভাড়াটে গুন্ডাকে ঢোকানো হয়েছিল, তখন প্রচুর মানুষের প্রাণহানি হয়েছিল। তার মধ্যে এই ফিরোজা বিবির ছেলেও ছিলেন, অনেকেই প্রাণ হারিয়েছিল। তো নন্দীগ্রামের সেন্টিমেন্টটাকে বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ফিরোজা বিবিকে নন্দীগ্রামে প্রার্থী করেছিলেন। পরে তাকে সরিয়ে দেওয়া হয় পাঁশকুড়া পশ্চিমে। এই ফিরোজা বিবির সঙ্গেও তৃণমূল কংগ্রেস এখন আর খুব একটা ঘনিষ্ঠতা রাখছে না, খুব একটা নৈকট্য রাখছে না, খুব একটা পাত্তা দিচ্ছে না। তার কারণ 2021-এ রাজ্যের বিরোধী দলনেতা এখন যিনি আছেন শুভেন্দু অধিকারী, তিনি যখন তৃণমূলকে সাফ করে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিলেন, তখন মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস বুঝে গেল এবং অবশ্যই আইপ্যাক যে সমীক্ষা করেছে সেখানে তারা বুঝে গিয়েছে যে আর ওই শহীদ জননী টননী ওইসব সেন্টিমেন্ট আর কাজ করবে না। এই ফিরোজা বিবি এখন প্রাক্তন হয়ে যাচ্ছে তৃণমূলের কাছে, তাকে আর টিকিট দেওয়া হবে না। তমলুকে ডক্টর সৌমেন মহাপাত্র, তিনিও প্রাক্তন অধ্যাপক, একসময় অধ্যাপনা করেছিলেন, দেখতে শুনতে বেশ ভালো, কথাবার্তাও ভালো বলেন, ব্যবহার আচার সবই ভালো। ডক্টর সৌমেন মহাপাত্র একসময় মন্ত্রী ছিলেন, প্রাক্তন মন্ত্রী, তারপরে গুরুত্বহীন করে দেওয়া হয়, তারপরে তাকে সাধারণ বিধায়ক হিসেবে এখন থাকতে হচ্ছে। তার কাছে তৃণমূলের কদর অনেক আগেই কমে গিয়েছে। সৌমেন মহাপাত্রর বিরুদ্ধে অভিযোগ যে তিনিও শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ রাখেন, শুভেন্দুবাবুকে পছন্দ করেন এবং তৃণমূলের যে চুরি দুর্নীতি তার বিরুদ্ধে আড়ালে আবডালে ঘনিষ্ঠদের কাছে তিনি মুখ খুলেছেন। এবং এই আইপ্যাক হচ্ছে এদের জুড়ি মেলা ভার। এরা অত্যন্ত সুনিপুণ ভাবে একদম ব্যক্তিগত জীবনেও ঢুকে পড়ে। যেসব বিধায়ক আছেন, নেতা আছেন, মন্ত্রী আছেন, সাংসদ আছেন, তারা ঘনিষ্ঠ স্তরে কি কথা বলছেন, ফোনে কি কথা বলছেন, সেটুকুও তারা খবর সংগ্রহ করেন এবং অনেক সময় মনের মাধুরী মিশিয়ে তারা একটা রিপোর্ট পেশ করেন। তমলুকের যিনি বিধায়ক সৌমেন মহাপাত্র, তাকে 2026-এ টিকিট দেওয়া হচ্ছে না। আরামবাগে সুজাতা মণ্ডল খান কখন খবরের শিরোনামে এসেছিলেন, যখন বিষ্ণুপুরের সাংসদ, বিজেপির সাংসদ সৌমিত্র খান, তার স্ত্রীর নাম হচ্ছে, প্রাক্তন স্ত্রীর নাম সুজাতা মণ্ডল খান, এবং হঠাৎ করে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা হয় এবং হঠাৎ করে দেখা যায় যে সুজাতা মণ্ডল তার স্বামীকে না জানিয়ে হঠাৎ করে কলকাতায় এসে তিনি তৃণমূলে যোগ দিয়ে দেন এবং তারপরে একটা বিস্তর জল ঘোলা হয়, বিস্তর একটা বলা যায় মহাকাব্যিক পরিবেশ তৈরি হয়ে যায়। ওদিকে সৌমিত্র খান তিনি প্রেস কনফারেন্স করেন এবং সম্ভবত এই রাজনীতির ইতিহাসে, ভারতীয় রাজনীতির ইতিহাসে সাংবাদিক বৈঠক করতে করতে কাউকে বিচ্ছেদের ঘোষণা করা, এটা এর আগে দেখা যায়নি। তবে সৌমিত্রবাবু বলেছিলেন, একদম লাইভ প্রেস কনফারেন্সে ঘোষণা করেছিলেন যে আমি বিবাহ বিচ্ছেদের মামলা করছি এবং এই মুহূর্তের পর থেকে আমি আমার যে স্ত্রী সুজাতা মণ্ডল খান তাকে আমি অস্বীকার করছি। তারপরে মামলা টামলা হয়েছিল, এখন দুজনের জায়গায় সুখে আছেন, ভালো আছেন। তবে তিনি গতবারে দাঁড়িয়েছিলেন এবং হেরেও গিয়েছিলেন আরামবাগে। সুজাতা মণ্ডল খানকেও কিন্তু আর ভালো চোখে দেখছে না। আইপ্যাকের রিপোর্ট অনুযায়ী তৃণমূল নেত্রীর কাছে যে রিপোর্ট পড়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে রিপোর্ট পড়েছে, সেখানে সুজাতা মণ্ডল খানকে 2026-এ আর টিকিট দেওয়া হচ্ছে না। বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারী অত্যন্ত পণ্ডিত মানুষ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সজ্জন মানুষ, কিন্তু তিনি একটা সময় ছিল যখন তিনি মানে অ আ ক খ জানতেন না। মহাশ্বেতা দেবীর সঙ্গে আলাপ হয়েছিল, বিরাট ইতিহাস তার জীবনে। খুব দরিদ্রতম জায়গা থেকে একসময় তিনি রিক্সা চালাতেন, বস্তিতে থাকতেন, মহাশ্বেতা দেবী তার রিক্সায় উঠেছিলেন, তারপরে একদম মাটির ওপরে কাঠি দিয়ে দিয়ে অ আ ক খ শিখেছিলেন পরিণত বয়সে। তারপরে তিনি সুলেখক হিসেবে পরিচিত এবং অত্যন্ত সজ্জন মানুষ হিসেবে পরিচিত। তো তৃণমূলের যেসব দুর্নীতি, বাটপাড়ি, যেসব ফেরেববাজি, চুরি, ডাকাতি, তার প্রতিবাদ করে থাকেন এই মনোরঞ্জন ব্যাপারীকে কিন্তু 2026-এ আর টিকিট দেওয়া হচ্ছে না। হুগলির উত্তরপাড়ার কাঞ্চন মল্লিক, না মানে কোন ক্ষেতের মূলি, কোনো কাজেই লাগেন না, তিনি কোথাও লাগেন না। তো না তিনি ভালো রাজনীতি বোঝেন, না তিনি বিরাট ভালো অভিনয় করেন, কিন্তু মাঝে মাঝে এমন কিছু বিতর্ক করেন, এমন কিছু চাঞ্চল্যকর কথাবার্তা বলে ফেলেন, তার ফলে তীব্র অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল কংগ্রেসকে। তো এই কাঞ্চন মল্লিককেও কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস টিকিট দিচ্ছে না। শিবপুরের মনোজ তিওয়ারি
মনোজ তিওয়ারি ক্রিকেটের মানুষ, তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি রাজনীতি করবেন না, তিনি পুরোপুরি পূর্ণ সময়ের জন্য খেলাধুলায় মন দিতে চান এবং এই কারণে মনোজ তিওয়ারিকে আপাতত বাদ রাখা হচ্ছে। আপাতত না, তাকে 2026-এ তার নাম ঘোষণা করা হবে না, একদম নিশ্চিত হয়ে গিয়েছে, কনফার্ম হয়ে গিয়েছে। বজবজের অশোক দেব দীর্ঘদিনের রাজনীতিবিদ, দীর্ঘদিনের তিনি বিধায়ক, কিন্তু বলে না যে বুড়ো ঘোড়ার কদর কমে যায়, বুড়ো ঘোড়া যখন আর সওয়ারি করতে পারে না তখন তাকে আর বাঁচিয়ে রাখা হয় না, তাকে সরিয়ে দেওয়া হয়। তো অশোক দেবও হচ্ছে সেরকম মানুষ, তার বিরুদ্ধে বিশাল কিছু দুর্নীতির অভিযোগ না থাকলেও সাউথ ক্যালকাটা ল কলেজে চলতি বছরে যে কাণ্ড হয়েছিল, যে একজন ছাত্রীর উপরে অত্যাচার করা হয়েছিল এবং সাউথ ক্যালকাটা ল কলেজের ম্যানেজিং কমিটির দায়িত্বে এই অশোক দেব আছেন এবং অশোকবাবুকে সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল, তখন তিনি একদম সপাটে কিছু উত্তর দিয়েছিলেন। আর এই বজবজ হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, এখানে অন্য কয়েকজন তৃণমূলের ওই যে লালচুল কানেদুল সমস্ত অনেক প্রার্থী আছেন, তারা দাবিদার, ফলে অশোক দেবকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে অন্য একজন যুব প্রজন্মের নেতাকে সেখানে প্রার্থী করা হবে। এবং এই ফাঁকে বলে রাখি যে গত বিধানসভা নির্বাচনে 42 জন সংখ্যালঘু মুসলিমকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই সংখ্যাটা এবারে ঠিক হয়েছে, 100 প্রার্থী দেওয়া হবে সংখ্যালঘু মুসলিম প্রার্থী। তো কাকদ্বীপের মন্টুরাম পাখিরা একই কথা, অশোক দেবের মতো তিনিও, তার বিরুদ্ধেও কোনো অভিযোগের কোনো তীর নেই, অত্যন্ত সজ্জন মানুষ, এখনো পর্যন্ত ছোট্ট একটা ঘরের মধ্যে নিজে রান্না করে খান, কোনো চুরি চামারি দুর্নীতির কোনো অভিযোগ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ওঠেনি এবং সম্ভবত চুরি দুর্নীতি করেননি বলেই তাকে হয়তো টিকিট খোয়াতে হতে পারে এবং তার নামও কিন্তু নেই। কাকদ্বীপে যে 3 জনের নাম জমা দেওয়া হয়েছে, মন্টুরাম পাখিরার নাম আইপ্যাক রাখেনি। পাথর প্রতিমার সমীর কুমার জানা অত্যন্ত ভালো মানুষ, প্রাক্তন শিক্ষক, তিনি একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পাথর প্রতিমার সমীর কুমার জানা, তাকে আমরা বিধানসভায় বিভিন্ন প্রশ্ন করতে দেখেছি, তাকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখেছি, তিনি সরকার পক্ষে যতটা সম্ভব সরকারকে বাঁচিয়ে চলার চেষ্টা করেছেন, খুব মিতভাষী, তিনি অত্যন্ত ভালোভাবে কথা বলেন, সুন্দরভাবে মিষ্টভাষী। তো তারও বয়স হয়েছে এবং যেটা বললাম তৃণমূলের কাছে বুড়ো ঘোড়ার কদর থাকে না, সেইভাবে সমীর কুমার জানাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। পাথর প্রতিমায় সমীর কুমার জানাকে এবার আর টিকিট দেওয়া হবে না। আসছে উত্তর 24 পরগনার হেডকোয়ার্টার বারাসাত, বারাসাতের বিধায়কের নাম চিরঞ্জিত চক্রবর্তী। চিরঞ্জিত মানে মেগাস্টার, সুপারস্টার চিরঞ্জিত, একটা সময় বাংলা সিনেমা দাপিয়ে বেরিয়েছেন, যে চিরঞ্জিতের সিনেমা দেখার জন্য আপনারা অনেকে ব্ল্যাকে টিকিট কেটেও দেখেছেন। তো সেই চিরঞ্জিতকে আর তৃণমূলের লাগবে না, চিরঞ্জিতও আর তৃণমূলের হয়ে কোনো কথা বলেন না। উল্টে আপনারা দেখেছেন অভয়া আন্দোলনের সময়ে যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একজন কর্তব্যরত চিকিৎসককে, মহিলা চিকিৎসককে, তাকে নিগ্রহ করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর থেকে যে আন্দোলন শুরু হয়েছিল গোটা দেশ জুড়ে, এই চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু সেই মেয়েটির পক্ষে কথা বলেছিলেন, অভয়ার পিতামাতার পক্ষে কথা বলেছিলেন। তারপরেই দু চক্ষের শুল হয়ে ওঠেন এই চিরঞ্জিত, তাকে 2026-এ তৃণমূল কংগ্রেস আর টিকিট দেবে না। আইপ্যাকও সেই সুপারিশ করেছে। কামারহাটির মদন মিত্র আর টিকিট পাচ্ছেন না। মদন মিত্র রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের একদম প্রথম দিনের সঙ্গী, তাকে সিঙ্গুরে দেখা গিয়েছে, নন্দীগ্রামে দেখা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে, বহু সুখ দুঃখের, বহু চোখের জলের, বহু চড়াই উতরাইয়ের সাক্ষী আছেন। কিন্তু ওই যে কথা বললাম, যার বয়স হয়ে যায় তাকে সরিয়ে দেয়। এবং সবচেয়ে যেটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যে 2026-এ যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসে, সেই ভাবনা রেখেও কিন্তু তৃণমূলের টিকিট বন্টন হবে, কারণ বিরোধী আসনে বসতে হবে, বিরোধী আসনে বসতে হলে একটু দৌড়ঝাঁপ করতে হবে, চিৎকার চেঁচামেচি করতে হবে। সেই বিষয়টা মাথায় রেখে আইপ্যাক এই বুদ্ধিটা দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে যদি তৃণমূল কংগ্রেস হেরে যায় তখন কি করবেন, এইসব বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, তাদেরকে নিয়ে আপনারা চলবেন? তার থেকে বরং ইয়াং প্রার্থী দিন, ইয়াং প্রার্থী দিন। আর প্রায় 100 কাছে যে আসনগুলিতে সংখ্যালঘু মুসলিমরা নির্ণায়ক ফ্যাক্টর, সেখানে সংখ্যালঘু প্রার্থী দিন, এরকম সব বুদ্ধি দেওয়া হয়েছে। তো মদন বাবুকেও টিকিট দেওয়া হচ্ছে না, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি একটা সময়ে চিটফান্ড কাণ্ডে জেলও খেটেছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগও আছে। তাছাড়াও সেটা বড় কারণ না, অভিযোগ থাকলে টিকিট দেওয়ার কোনো অসুবিধা নেই তৃণমূলের। অসুবিধাটা হচ্ছে বয়স হয়ে গিয়েছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টিম আইপ্যাক, তারা ঠিক করছে যে নতুন নতুন প্রার্থী দেওয়া হবে, নতুন নতুন মুখ দেওয়া হবে। কৃষ্ণনগর উত্তরে কৌশানী মুখার্জি, অভিনেত্রী কৌশানী, তাকে টিকিট দেওয়া হয়েছিল 2021-এ, এবার আর তাকে দেওয়া হবে না, কারণ এবার একটু রাজনীতি সম্পন্ন, রাজনীতিক জ্ঞান সম্পন্ন লোকজনকে এখানে টিকিট দেওয়ার সুপারিশ করেছে আইপ্যাক। রুকমানুর রহমান চাপড়া, আপনারা জানেন যে রিজ কাণ্ড, রিজওয়ানুর রহমান, সেই রিজওয়ানুর রহমান যাকে অকালে চলে যেতে হয়েছিল প্রেমের ফলে, একজন
বহুজাতিক কোম্পানি, একটি কর্পোরেট কোম্পানির এমডির মেয়েকে তিনি ভালোবেসেছিলেন এবং তারপরে তার দেহ পাওয়া গিয়েছিল রেল লাইনে। বাম আমলে সেই ঘটনাকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা রাজ্য বটেই, গোটা দেশ, এবং সেই তার সুফলটা তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই স্মৃতিটাকে মনে রেখে যেভাবে নন্দীগ্রামে শেখ সেলিম বা অন্যান্য যারা মারা গিয়েছিলেন, তারপরে সেই স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেই সেন্টিমেন্টটাকে বাঁচিয়ে রাখার জন্য ফিরোজা বিবিকে টিকিট দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে রুকবানুর রহমান, যিনি রিজওয়ানুর রহমানের দাদা, তাকে টিকিট দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি রিজওয়ানুর রহমান এবং এই রুকবানুর রহমানের মা তিনি মারা গিয়েছেন, প্রয়াত হয়েছেন, এবং তার ফলে তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন, আইপ্যাকও সমীক্ষা করে দেখেছে যে রিজওয়ানুর রহমানের স্মৃতি দিয়ে এখন আর কিছু হবে না। ফলে চাপড়ার বিধায়ক রুকবানুর রহমানকে টিকিট দেওয়া হচ্ছে না। বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, মুর্শিদাবাদের বড়োয়া, এবং তিনি মাঝে মাঝেই যখন কেন্দ্রীয় এজেন্সি রেড করে তখন তিনি মোবাইল ফেলে দেন, সে এক বিরাট নাটক হয়। আবার মেশিন আসে, জল তুলে ফেলে সেই ইটে সেটা আবার ছিঁচে তুলতে হয়। হাফ প্যান্ট পরে তিনি পাঁচির ডিঙিয়ে পালিয়ে যেতে চান, তারপরে তাকে একদম চোর ছ্যাঁচড়ার মতো তাকে টেনে আনতে হয়, তারপরে তাকে গ্রেপ্তার করতে হয়, তারপরে তিনি নকশা করেন, নাটক করেন, আদালতে দাঁড়িয়ে কান্নাকাটি করেন। এই জীবন কৃষ্ণ সাহা দেখতে শুনতে বেশ ভালো, তবে চাকরি দুর্নীতিতে তার বিরাট বড় অবদান, মানে অবদান মিনস কুকীর্তি রয়েছে আর কি। 2016 সালের যে প্যানেলটা হয়েছিল, যেখানে চাকরি হারিয়েছিলেন হাজার হাজার, প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী, এবং এর কারণ কিন্তু এই পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য, তার পাশাপাশি জীবন কৃষ্ণ সাহার অবদানও কম নয়। তার অনেক এজেন্ট ছিল, তারা টাকা তুলতো এবং সেই টাকা পার্থ চ্যাটার্জির হাত ধরে একদম মাথা পর্যন্ত পৌঁছে যেত। তো এই জীবন কৃষ্ণ সাহা এই মুহূর্তে কারা অন্তরালে রয়েছেন, তার ফলে জীবন কৃষ্ণ সাহার নাম এখনো ভাবা হয়নি, তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি টিকিট পাচ্ছেন না। ইংলিশ বাজারের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন কংগ্রেসের নেতা, মালদার কংগ্রেস নেতা, অত্যন্ত পরিচিত, অত্যন্ত জনপ্রিয়, কিন্তু তৃণমূলের কাছে তিনি সম্প্রতি জনপ্রিয়তা হারিয়েছেন এবং তার সঙ্গে কংগ্রেসের একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে রিপোর্ট জমা পড়েছে কালীঘাটে এবং ক্যামাক্সিটে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি মেজাজি মানুষ, অত্যন্ত ভালো মানুষ, সবার সঙ্গে মিশতে পারেন, কংগ্রেসের সঙ্গেও ভালো। তিনি কংগ্রেস থেকেই এসেছিলেন তৃণমূলে, গোটা তৃণমূলটাই কংগ্রেস থেকে এসেছিল, মমতা ব্যানার্জি নিজেই কংগ্রেস থেকে এসেছিলেন। তো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কংগ্রেস ঘনিষ্ঠতা ভালো চোখে দেখছে না আইপ্যাক, সেই রিপোর্ট দেওয়া হয়েছে এবং এই কারণে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে এবারে টিকিট দেওয়া হচ্ছে না। ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, আব্দুল করিম চৌধুরী হচ্ছেন রইসি মানুষ, মানে প্রচুর বিরাট সম্পত্তি রয়েছে আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের তিনি বিধায়ক তো নন, তিনি একসময় মন্ত্রী ছিলেন, তৃণমূলের মন্ত্রিসভাতেই তিনি সদস্য ছিলেন, কিন্তু তার সঙ্গে ক্যামাক স্ট্রিটের মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব একটা ঘনিষ্ঠতা নেই, তিনি পাত্তাই দেন না। কেন বা দেবেন? উত্তরবঙ্গে তার যা বেশ রয়েছে, যা শোনা যাচ্ছে তিনি কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং তাকে আইপ্যাকের সুপারিশ অনুযায়ী আব্দুল করিম চৌধুরীকে এবারে আর টিকিট দেওয়া হচ্ছে না। নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তার সঙ্গে উদয়ন গুহর খুব একটা ভালো সম্পর্ক নয়। উদয়ন গুহ মোটামুটি এখন গোটা উত্তরবঙ্গে ছড়ি চালান, তিনি যেভাবে ভোটে যেতেন সেই স্টাইলেই সবাইকে জেতাতে চান, কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ হচ্ছে তৃণমূলের যারা বঞ্চিত লবি, সেই লবির লোক আর কি। তিনি চান না যে র্যাগিং করে বা এইভাবে থ্রেট করে ভোটে জেতানো হোক, তো সেই কারণে তিনি কিছুটা প্রতিবাদ করেছিলেন এবং তার নামও কাটা পড়েছে। রবীন্দ্রনাথ ঘোষকে টিকিট দেওয়া হচ্ছে না। মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী আপনারা জানেন হাইকোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছিল, পরে যখন দুর্নীতিগ্রস্তদের লিস্ট প্রকাশিত হয় এই অঙ্কিতা অধিকারীরও নাম আছে, এবং এই অঙ্কিতা অধিকারী যখন চাকরি পেয়েছিলেন তার বাবা পরেশচন্দ্র অধিকারী ছিলেন স্কুল শিক্ষা দপ্তরের এমওএস অর্থাৎ রাষ্ট্রমন্ত্রী। তিনি তার মন্ত্রিত্বের ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি বামফ্রন্টের জমানাতেও ছিলেন, তারপরে তৃণমূলের জমানাতে তিনি সবসময় একটা ক্ষমতা ভোগ করে থাকেন এমনটা অভিযোগ আছে। এবং ওই এলাকাতে যে সমীক্ষা হয়েছে আইপ্যাকের সমীক্ষা, সেখানে কিন্তু পরেশচন্দ্র অধিকারী হেরে যেতে পারেন এমন একটা রিপোর্ট জমা পড়েছে। এই কারণে পরেশচন্দ্র অধিকারীকেও টিকিট দেওয়া হচ্ছে না। বন্ধুরা, এই নামগুলো তো বললাম, কিন্তু অনেকের নাম আমরা বললাম না, যেখানে ঠিক হয়েছে যে সংখ্যালঘু মুখকে টিকিট দেওয়া হবে। আমরা মাঝখানে একবার বলছিলাম যে 42টা টিকিট সংখ্যালঘু মুসলিমদের টিকিট দেওয়া হয়েছিল 2021-এ, 2026-এ এই সংখ্যাটা পৌঁছে যাবে প্রায় 100 খানেকের কাছাকাছি। এবারে সময় উত্তর দেবে আমাদের সঙ্গে কতটা মিলল না মিলল। এরপরে যদি আবার কিছু আপডেট থাকে, আবার যদি কিছু সংযোজন হয়, বিয়োজন হয়, সেই খবরও আপনাদেরকে জানাবো। এটা একটা প্রাথমিক রিপোর্ট এবং আমাদের যারা বন্ধু বান্ধবরা, যারা ঘনিষ্ঠরা আইপ্যাকের মধ্যে রয়েছেন এবং যারা সমীক্ষার কাজে ছিলেন,
তো তারা যে রিপোর্ট দিয়েছেন তার উপরে ভিত্তি করে আমরা আপনাদেরকে এই তথ্যটা জানালাম। আপনারা আপনাদের মহামূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। এই এপিসোড কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন, এবং আপনারা কি চান যে তৃণমূলের কোন লোকটাকে টিকিট দেওয়া উচিত, কোন লোকটাকে টিকিট দেওয়া উচিত নয়, কতজন চোর রয়েছেন, দুর্নীতিবাজ রয়েছেন, এবং অবশ্যই চাকরি চুরি থেকে শুরু করে, রেশন চুরি থেকে শুরু করে, স্বাস্থ্য চুরি থেকে শুরু করে কত চুরির মধ্যে আপনার এলাকার কোন কোন বিধায়ক জড়িত বলে আপনারা মনে করেন, কোন কোন মন্ত্রী জড়িত বলে আপনারা মনে করেন, কমেন্ট করে জানাবেন। আরো একবার মনে করিয়ে দিচ্ছি, নবান্ন নিমন্ত্রণ যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।